একদিকে যখন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন লম্বা চওড়া নালিশ ঠুকছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মনের আনন্দে যে গাধা তার কথা শুনে মোট বইছে তার মুখের সামনে মূলোটা, কলাটা, গাজরটা ধরছেন, আর যে কথা শুনছে না তার জন্য লাঠির ব্যবস্থা করে রাখছেন। দেখুন, প্রথমে আসি নালিশের কথায়। একবার নয়, বারবার কথা প্রসঙ্গে নয়, কথায় কথায় এমন পরিস্থিতি আমাদের জন্য তৈরি করা হচ্ছে যার ফলাফল হতে পারে ভয়াবহ, মারাত্মক। এই কথা আমি বলছি না, এই কথা বলছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে সম্প্রতি সুপ্রিম কোর্টে 91 পাতার একটা এফিডেভিট ফাইল করা হয়েছে, যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু অভিযোগের কথা উঠে এসেছে। এই যে এফিডেভিট, তার একটা অংশ জুড়ে নির্বাচন কমিশনের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটা রীতিমতো অসভ্যতামির, এবং তারই সঙ্গে তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি তৈরি করছেন যার মাধ্যমে এসআইআর প্রক্রিয়া কমপ্লিটলি স্যাবোটাজ হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই রকম অভিযোগ করছে নির্বাচন কমিশন। তারা যে কথাটা তাদের হলফনামায় ব্যবহার করেছে, তাদের বিবৃতিতে তারা যেটা লিখেছে সেটা হলো আ সিস্টেমেটিক প্যাটার্ন অফ ভায়োলেন্স অ্যান্ড থ্রেটস। সিস্টেমেটিক ভাবে ভয় দেখানো, হুমকি দেওয়া, এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু এই কাজটাকে সম্পূর্ণ ব্যাহত করা হচ্ছে। তার সঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলেন তিনি সহযোগিতা করবেন, কিন্তু তিনি যে মুহূর্তে বাইরে মুখ খোলেন সঙ্গে সঙ্গে আমাদের বিরুদ্ধে তিনি এমন বিষোদ্গার করতে শুরু করেন এবং এমন একটা জায়গা তৈরি করেন যার মাধ্যমে শুধুমাত্র এসআইআর এর কাজ ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে তাই নয়, তারই সঙ্গে আমরা যারা এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গে তাদের প্রাণ সংশয় হওয়ার মতো জায়গাও তৈরি হচ্ছে। শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে নিয়ে কিন্তু প্রশ্নটা নয়, তার চেলাচামুন্ডা, তার মন্ত্রী শান্তি যারা রয়েছেন তাদের কথাতেও কিন্তু প্রশ্ন উঠে আসছে। কোথাও দেখা যাচ্ছে একজন সিটিং মন্ত্রী তিনি বলছেন নির্বাচন কমিশনের পা ভাঙা হবে, কোথাও একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলছেন একেবারে আগুন জ্বেলে দেওয়া হবে, আগুন জ্বলবে চারিদিকে, এইরকম কথাবার্তা তারা বলছেন। এবং এই কথাগুলো বলার সাহস তারা পাচ্ছেন এই কারণেই, যেহেতু মুখ্যমন্ত্রী নিজেও এমন কিছু কথা বলছেন যার মাধ্যমে তিনি রীতিমতো সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেওয়ার জন্য প্রভোগ করছেন। নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এই অভিযোগটাও সামনে রাখা হয়েছে এবং বেশ কিছু জায়গায় এরকম জিনিসপত্র দেখতেও পাওয়া যাচ্ছে, ঘটনাও ঘটছে। আপনারাও নিশ্চয়ই দেখেছেন খবরে, কোথাও কোথাও রাজনৈতিক মদতপুষ্টভাবে লোকজন জড়ো হয়ে বিএলও, ইআরও, এইআরও তাদেরকে ঘিরে ধরে তাদের উপরে হামলা করছেন বা তাদের মারধর করা হচ্ছে, কিংবা তাদেরকে ঘিরে ধরে স্লোগানবাজি চলছে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক মনিরুল ইসলাম, তিনি কি বলছেন, এক তো তার উপস্থিতিতে বিডিও অফিস ভাঙচুর করা হয়েছে, তারপর তিনি বলছেন যে এইখানে যা পরিস্থিতি তৈরি হচ্ছে কিচ্ছু করার নেই, ফাইনাল লিস্টটা যেদিন বেরোবে সেদিন যদি সব ঠিক থাকে তাহলে ভালো কথা, না হলে দেখবেন চারিদিকে আগুন জ্বলছে, নিজে বাঁচার জন্য, আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য তৈরি থাকুন, কিচ্ছু করার নেই। ধুক ধুক করে মরার থেকে লড়াই করে মরা অনেক বেশি ভালো বলে আমি মনে করি। তৃণমূল কংগ্রেসের বিধায়ক এই কথা বলছেন। আরও একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসের এবং তারই সঙ্গে আমাদের রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, তিনি বলছেন যে যেভাবে নির্বাচন কমিশন তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে, ফাইনাল লিস্ট যেদিন বেরোবে সেদিন যেভাবে মানুষের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে তার দায় কি নির্বাচন কমিশন নেবে? এখন যারা বৈধ ভোটার তাদের নাম যদি ফাইনাল লিস্টে না থাকে, যদি তাদের নাম বাদ চলে যায়, তাহলে যে জিনিসটা তাদের সঙ্গে হবে, এই নির্বাচন কমিশন কি তার দায়িত্ব নেওয়ার জন্য তৈরি রয়েছে? আমি শুধু এটাই জানতে চাই। অর্থাৎ একটা কথা কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন শাসক দলের নেতা মন্ত্রীরা যে তারিখটা শুধু আসার অপেক্ষা, তারিখ আর ফাইনাল লিস্ট, তারপরে কিন্তু জল অনেক দূর গড়াবে। নির্বাচন কমিশনের আরও অভিযোগ আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মুখ্যমন্ত্রী তো কোনো কথা কানেই নিচ্ছেন না, আমরা যা বলি এক কান দিয়ে উনি ঢোকান, আরেক কান দিয়ে বের করে নেন। উদাহরণস্বরূপ আপনারা জানেন যে আমাদের রাজ্যের 4 জন আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনারা এফআইআর করুন। এই 4 জন আধিকারিক তারা ভুয়ো ভোটারের নাম ঢুকিয়েছেন, তারা অন্যায় করেছেন, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং শুরু করতে হবে, আপনারা এফআইআর করুন, আমাদের রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল। এবার অবশ্যই করে তাদের 4 জনের বিরুদ্ধে তো কোনো রকমই কোনো এফআইআর করা হয়নি। আপনাদের নিশ্চয়ই মনে আছে রাজ্য সরকার এই যে নির্দেশ সেটা কেন মানছে না, এফআইআর কেন করা হচ্ছে না, এবং সেই কারণে নির্বাচন কমিশনের তরফ থেকে দিল্লিতে আমাদের রাজ্যের তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে ডেকে পাঠানো হয়েছিল এবং ডেকেও এই একই কথা বলা হয়েছিল যে আপনাদের তো নির্দেশ দেওয়া হয়েছে এফআইআর করার জন্য, আপনারা সেটা করছেন না কেন? কিন্তু সেটা করা হয়নি এবং এমন দিন ঘুরলো, আপনারা জানেন মনোজ পন্ত এখন আর মুখ্য সচিব নেই, অতএব এফআইআর করার দায়টাও তার নেই, তিনি এখন অন্য ডালে অন্য পদে গিয়ে বসেছেন। এইবার ব্যাপারটা হচ্ছে যে
25-এর মানে গত বছরের অগাস্ট মাস থেকে বলা হচ্ছে যে আপনারা এফআইআর করুন। এখন ফাইনালি 2026-এর জানুয়ারি মাসে অর্থাৎ এই মাসে এসে আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল সিনিয়র কমিশনার তিনি ভোলা ধানের চাল খেয়ে এখন চিঠি লিখছেন কমিশনের কাছে যে আচ্ছা এফআইআর কি করতেই হবে, মানে না করলে হয় না, আরে ছেলেপুলেরা একটু ভুল করে দিয়েছে, দয়া করে ক্ষমা করে দিন না, ওদের একটু বকে দিলেই হবে, খুব বেশি ভুল তো ওরা করেনি, ছোট্ট একটা ভুল করেছে, এফআইআরটা কি করতেই হবে? আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে চিঠি দিয়ে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার যে নির্দেশ দেওয়া হয়েছিল দয়া করে কমিশন যেন সেটা প্রত্যাহার করে নেয়। লঘু দোষে এমন গুরুদণ্ড তাদের কেন দেওয়া হবে? দোষটা তো খুব একটা গুরুতর নয়, তাহলে এফআইআর কেন করা হবে এদের 4 জনের বিরুদ্ধে? জানা যাচ্ছে এজি আমাদের রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল তার পরামর্শ চাওয়া হয়েছিল এবং তিনিই বলেছেন যে এই 4 আধিকারিকের দোষটা এমন কিছু গুরুতর নয়, এই 4 আধিকারিকের দোষ এতটা গুরুতর নয় যে তার জন্য এফআইআর করা হতে পারে বা এফআইআর এর জন্য তাদের দোষটা যথেষ্ট নয়। তাই কমিশনের কাছে বলা হচ্ছে যে দয়া করে আপনারা এই এফআইআর এর যে নির্দেশটা দিয়েছেন সেটা বরং প্রত্যাহার করে নিন। এত ছোট ছোট ছেলেপুলে তারা ভুল করে ফেলেছে, দয়া করে এফআইআর করবেন না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অন্যায় করেছে সেই ঠিক করে দিচ্ছে যে তার সাজাটা কতটা হবে বা তার দোষটা ঠিক কোন মাত্রার। আমি ভুল করেছি কিন্তু আমি অত বড় ভুল তো করিনি যে আমাকে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, অতএব প্লিজ ছেড়ে দিন, এসব নিয়ে আর বাড়াবাড়ি করে লাভ নেই, বরং এফআইআর করতে হবে না। এই যে 4 জন আধিকারিক, মোট 5 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছিল, তার মধ্যে 4 জন আধিকারিক, এই 4 জনই কিন্তু WBCS অফিসার। এই কথাটা আলাদা করে বললাম, তার কারণটা কি এটা উল্লেখ করার দরকার রয়েছে। তার কারণটা হচ্ছে একদিকে যখন নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যে চিঠি দিয়ে জানতে চাওয়া হচ্ছে যে আপনাদের 72 ঘন্টা সময় দেওয়া হলো, আপনারা আমাদের জানান ওই আধিকারিকদের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন, এফআইআর যাদের বিরুদ্ধে করতে বলা হয়েছিল সেখানে আপনারা কতদূর এগিয়েছেন এবং সেখানে কোন দপ্তর নির্দেশ মানেনি বা কোন দপ্তর পদক্ষেপ নিতে ব্যর্থ সে সম্পর্কেও রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যের কাছে। এবং সেখানে আরেকদিকে আমাদের রাজ্যের WBCS অফিসারদের জন্য একটি অসাধারণ পুরস্কার নিয়ে এসেছেন বা উপহার নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের রাজ্যে WBCS অফিসার, WBCS আধিকারিক যারা রয়েছেন তাদের জন্য বাড়তি পদ তৈরি করেছে আমাদের রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উপহার দিয়েছেন WBCS অফিসারদের তাদের দীর্ঘদিনের দাবি মেনে ঠিক বিধানসভা নির্বাচনের আগে। আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করতে বলছে কমিশন, দিদি করছেন না এবং তারই সঙ্গে দিদি আবার আধিকারিকদের পদটদও বাড়িয়ে দিচ্ছেন, বাড়তি পদ দিচ্ছেন, দিদি আগলে রাখছেন, দিদি তাদের কাজ করে দিচ্ছেন। তাহলে তাদেরও মনে হতেই পারে যে আমাদের কাজ দিদি করে দিচ্ছেন, আমাদের দিদি আগলে রাখছেন, আমাদেরও কাজ দিদিকে আগলে রাখা, দিদির কাজগুলো করে দেওয়া, এগুলো তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তা না হলে বাকি দায়িত্ব বা কাজ খুব কাগুজে কথাবার্তা। দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে খুব সুন্দর দিদি একটা প্রকল্প চালু করেছেন, মিঠাই না হলে পেটাই, সরকারি কর্মচারীদের সাথে নিয়ে চলার জন্য, এটা কিন্তু চমৎকার। আরেকটা বলছি শুনুন, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভয় বাণী দিয়েছেন জেলা শাসকদের উদ্দেশ্যে এবং তিনি বলেছেন আমি সব জানি, আপনারা কোনো টেনশন করবেন না, আমি জানি আপনাদের অনেকেরই এখনো অনেক দিন চাকরি পড়ে আছে, আপনারা ভালোভাবে কাজটা করুন, মনে রাখবেন নির্বাচন কমিশন চলে যাওয়ার পরে কিন্তু আমরাই থাকবো, আপনারা রাজ্য সরকারি কর্মচারী, তাই আপনারা বিবেকটাকে সঙ্গে নিয়ে অবশ্যই করে এসআইআর এর কাজটা করুন, বিবেকটাকে সঙ্গে রাখবেন। আর আপনারা একদম ভয় পাবেন না, থ্রেট দিলে একদম ভয় পাবেন না, বিডিওদেরও বলবেন। কি সুন্দর ব্যাপার, দিদি সব জানেন তাই আপনি টেনশন নেবেন না। আরে দিদি তো সব জানে, তোর টেনশন কিসের রে পাগলা, তুই কেন টেনশন নিচ্ছিস? তারপরেও ফালতু ফালতু অনেকেই টেনশন নিয়ে ফেলে, কিন্তু দিদি সবটাই জানেন। এবং সুপ্রিম কোর্টের সম্প্রতি এসআইআর নিয়ে যে নির্দেশ, সেই নির্দেশ সামনে আসার পর জানা যাচ্ছে আমাদের রাজ্যের মুখ্য সচিব বর্তমানে যিনি নন্দিনী চক্রবর্তী, তিনি আনুষ্ঠানিকভাবে একটি বৈঠক ডেকেছিলেন জেলা শাসকদের সঙ্গে এবং জানা যায় সেই বৈঠকে আচমকাই হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিদি যখন এসেছেন খেজুর করতে তো আসেননি, বার্তা দিতে এসেছেন। জানা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের উদ্দেশ্যে সেখানে বার্তা দেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কারোর নাম যেন বাদ না যায় সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং এরপরেই আসে আসল মোচড়টা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের মনে করিয়ে দেন যে আপনারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। আমার কাছে খবর আছে 3-4 জন জেলা শাসক নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছে, আপনারা মনে রাখবেন নির্বাচনের কাজ শেষ হয়ে গেলে ওরা কিন্তু চলে যাবে, আমরাই থাকবো, তাই কাজে আপনারা কোনো ভুল করবেন না। সুপ্রিম কোর্টের যে সম্প্রতি নির্দেশ সামনে এসেছে সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের জয় হিসেবে সামনে রেখে বলেছেন জেলা শাসকদের উদ্দেশ্যে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে জয় ছিনিয়ে আনতে পারে আর আপনারা পারবেন না।
তাহলে পারবেন না আপনারা? পারতেই হবে আপনাদের, পারবেন না? এবার এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বলেছেন যে 3-4 জন জেলা শাসক কেন্দ্রীয় সরকারের হয়ে বা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন, তিনি কিন্তু সবটাই জানেন, এখানে কারুর নাম তিনি উল্লেখ করেননি। এবার এটাকে অনেকে অনেক রকম ভাবেই দেখছেন। কেউ মনে করতেই পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জাস্ট হাওয়ায় গুলি ছুটছেন, তিনি ব্লাফ করছেন। যিনি এই ধরনের কোনো কাজ করেছেন কেন্দ্রীয় সরকারের হয়ে বা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন, যার প্রাণে ভয় আছে, যার প্রাণ কাঁপবে, সেই ধরা পড়ে যাবে। আবার অনেকেই বলছেন এই কথাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে কোন কোন জেলা শাসক এইরকম কাজকর্ম করছে সেই নামগুলো সামনে এনে বিজেপির জন্য তাদের হিরো করে দিতে চান না, যে তারা আবার নির্বাচনের আগে ওই পদত্যাগ করে চলে যাবেন এবং বিজেপির টিকিটে নির্বাচনে দাঁড়ানোর একটা সুযোগ পেয়ে যাবেন, সেই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় করতে চান না। যাই হোক না কেন, কারণ আলটিমেটলি দিদি কিন্তু সেই আধিকারিকদের জন্য মিঠাই বা পেটাইয়ের প্রকল্প তৈরি করেই রেখেছেন, সেটা খুব পরিষ্কার। এবং সেখানেই একদম শেষে বলি, যার খাবে নুন তার গাবে গুণ। এবার দেখুন, এই আধিকারিকদের মাইনেটা টেকনিক্যালি হয় সাধারণ মানুষের টাকায়, আমার আপনার ট্যাক্সের টাকায়। তো তারা আমাদের নুন খান, তাই আমাদেরই গুণ গাওয়ার কথা, আমাদের দিকেই ঝুঁকে থাকার কথা। কিন্তু ঘেঁটিটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রেখেছেন, তাই ঘাটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝুঁকে যাবে, এটাই তো স্বাভাবিক। এবং সেই কারণেই সেখান থেকে বলি, আমাদের এই ছোট্ট প্রয়াস, আপনারা যদি চান যে একদম স্বতন্ত্র থাকুক, কোনো দিকে না বেঁকে সঠিকভাবে সত্যের সঙ্গে আমরা যেভাবে কাজ করে চলেছি সেভাবেই আমরা কাজ করে যাই, তাহলে আপনারা আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনারা অনেকেই আমাদের হঠাৎ যদি উঠলো কথা চ্যানেলের মেম্বার হয়েছেন, আপনারা অনেকেই আমাদের ভিডিওর নিচে যে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশের থ্যাঙ্কস অপশনে ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনাদের সকলের প্রতি আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। শুধু একটাই আবেদন, আপনারা যদি চিৎকার চেঁচামেচি থেকে দূরে থাকতে চান, মানে খবর শোনার নামে বুক ধড়ফড় করার একটা অভিজ্ঞতা থেকে যদি বাঁচতে চান এবং শান্তভাবে সঠিক সত্য খবর যদি শুনতে চান, তাহলে আমাদের পাশে দাঁড়ানোর এই আবেদনটা একটু কনসিডার করে দেখতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।